বুঝেছো আমাকে সরফরাজ? নিজেকে সেভ করার কোনো ওয়ে আর কাজে লাগবে না। মনে করবে তোমার স্বার্থপরতা তোমাকে ধ্বংস করেছে। আমাকে বুঝিয়ে আর লাভ হবে না। তিথি সারফরাজের একরোখা জেদ দেখে স্তব্ধ হয়ে পড়ে। মলিন মুখে হেসে বলে, তোমার কি একটু খারাপ লাগছে তার ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে? তোমার ভালোটাকে আমি সবসময় মাথায় তুলে রেখেছি, কিন্তু সেটার মান তুমি নিজে কমিয়েছো। তুমি কি এক্সপেক্ট করো আমার থেকে তিথি? তুমি কুকাজ করে বেড়াবে, নিজের ইগো বজায় রেখে চলবে, সবসময় সব ক্ষেত্রে অশান্তি সৃষ্টি করবে, আর সেগুলোতে আমি তোমাকে সাপোর্ট করব, তোমার পাশে থাকবো? রিয়েলি? আই এম নট দ্য কাইন্ড অফ ম্যান who will turn a blind eye to injustice, whether you are my wife or my close on. এসব কিছু শেহরিন তোমাকে? তিথি কথা শেষ করতে পারে না, এর মাঝেই আবারও সপটে একটা থাপ্পড় এসে পড়ে তার গালে। সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণ কেটে রক্ত বের হয়ে আসে। সারফরাজের এই অচেনা রূপ তাকে হিম শীতল বরফের ন্যায় জমিয়ে তোলে। আর একটা উল্টাপাল্টা কথা বলবে না। তোমার ভাগ্য ভালো, এই মুহূর্তে তাসরিন আর বাবার কথা ভেবে আমি শান্ত আছি, নয়তো তুমি যা করেছো এর চাইতে ভয়ানক রূপ প্রকাশ্যে আনতে আমি বাধ্য হতাম। একটা মাহারা মেয়েকেও তুমি ছাড়োনি, সুযোগ পেয়ে প্রতি পদে পদে হেনস্থা করে গিয়েছো। মেয়ে হয়ে একটা মেয়ের প্রতি যেখানে তোমার কোনো ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে তুমি একজন ভালো মা হবে কিভাবে? সারফরাজের তীক্ষ্ণ গলার স্বর কানে যেতেই খেলা ছেড়ে দৌড়ে ব্যালকনিতে আসে তাসিন। চোখের সামনে মামুনির কান্না, সেই সাথে বাবার রাগী রূপ তাকে ভীত করে তোলে। বড় বড় চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে বাবা মায়ের মধ্যে চলমান স্থিতিশীল কথোপকথন। ভাইয়া কি হয়েছে? কি করছিস তোরা? তাসিনের সামনে এগুলো কি? সানজির কথায় এতক্ষণে তাসিনকে নজরে আসে তিথি সারফরাজের। বেচারা বাচ্চাটা ভয়ে জড়সড় হয়ে ফুপুমনিকে পেতেই জাপটে ধরে। স্পষ্ট সুরে ডুকরে কেঁদে ওঠে সে। ফুপিমণি, আমার ভয় করছে, আমাকে নিয়ে যাও তোমার রুমে। সারফরাজ মুখে হাত দিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। দু কদম এগিয়ে তাসিনের কাছে এসে শান্ত গলায় বলে, আই এম সরি বাবা, তুমি ফুপুমনির ঘরে যাও, আমি একটু পরে আসছি। সাজি, প্লিজ তোমার ভাইয়াকে বোঝাও, আমি সত্যি এত কিছু ভেবে কিছু করিনি। তোমাকে হার্ট করার ইন্টেনশন আমার ছিল না, বিশ্বাস করো প্লিজ। তিথির কন্দনরত কণ্ঠস্বরে পা থামায় সানজি। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে তাকিয়ে বলে, সরি ভাবি, ভাইয়ার উপস্থিতিতে তোমাদের মাঝে আমার কথা বলাটা অনুচিত। যদিও জানি ভুল তোমার, দোষ তোমার, অন্যায় তোমার, তারপরেও আমি কিছু বলবো না। তবে চাই তুমি একটা সঠিক লিসেন পাও। অন্যের ক্ষতি করতে গেলে যে নিজের ক্ষতি হয় সেটা তুমি ফিল করো। আমার নিজের জন্য কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য। সানজি তাসিনকে কোলে নিয়ে চলে যায় রুম হতে। নিস্তব্ধ হয়ে দেওয়াল ঠেসে গিয়ে দাঁড়ায় তিথি। বাম হাতের পৃষ্ঠে চোখ মুছে বলে, যে বাসে আমার কোনো সম্মান নেই সেই বাসে আমি এক মুহূর্ত আর থাকবো না। থ্যাঙ্কস তিথি, তুমি চাইলে এখনই চলে যেতে পারো। সময় মতো ডিভোর্স পেপার তোমার বাসায় পৌঁছে যাবে, আর তোমার বাবাকে বলে দেবে তার বিজনেসের অবস্থা রাজ্জাক সাহেবের মতোই হবে, শুধু একটু অপেক্ষা। তিথিকে বিমূর্ত করে দিয়ে সারফরাজ চলে যায়। চোখ তুলে তাকানোর প্রয়োজন অবধি করে না। পারস্পরিক দ্বন্দ্বে তাদের মাঝে তৈরি হয়ে যায় শক্ত এক বিভেদের দেওয়াল, যে দেওয়াল দুটো মানুষকে ঠেলে দেয় দুদিকে। এসব কি হচ্ছে? তিথি, কোথায় যাচ্ছ তুমি? সফরাজ কোথায়? বৌমা শান্ত হও, এমন পাগলামি করছো কেন হঠাৎ? আমি কোনো পাগলামি করছি না বাবা, আমি আর এই বাসাতে থাকবো না, আপনারা প্লিজ আমাকে আটকাবেন না। মিসেস নাজনীন অস্থির হয়ে ওঠেন। কি হচ্ছে কিছুই বুঝতে পারেন না তিনি। তিথিকে আটকানোর প্রয়াসে সে সানজিকে ক্রমাগত ডাকতে শুরু করেন। সরফরাজের সাথে কোনো সমস্যা হলে তুমি আমাদের বলো বৌমা, আমরা সলভ করছি। এভাবে বাসা থেকে চলে যাওয়াটা কি ঠিক বলো? তিথি এক হাতে লাগেজ ঠেলে অপর হাতে চোখ মুছে তিক্ত গলায় বলে, আপনার ছেলে সেপারেশন চাইছে, তার লয়ারও ম্যানেজ করা হয়ে গিয়েছে, আবার তো তাহলে এ বাসাতে থাকার আর কোনো প্রশ্নই ওঠে না। সফরাজের বাবা, সফরাজকে ডাকো, এক্ষুনি ডাকো। ভাইয়াকে রেখে লাভ নেই আম্মা। ভাইয়া তার মত জানিয়ে দিয়েছে, সে তার কথা নড়চড় করবে না। মিসেস নাজনীন হতভম্ব হয়ে যায় সানজির কথায়। আশ্চর্য কণ্ঠে বলে, সান্নিধ্যের বাতাস লেগেছে নাকি? সে যা বলবে সেটাই মেনে নিতে হবে। আম্মা প্লিজ, সিনক্রেট করো না তুমি। সিনক্রেট করবো না মানে? খেলনা নাকি?
আমার দাদু ভাইয়ের কথা ভাবতে হবে না? ওকে আমি আমার কাছে নিয়ে যাব। আমার ছেলেকে আমি এই বাসায় কোনো দিনও রাখবো না। তাসিন এখন ঘুমে আছে। বাচ্চাটা বেশ ভয় পেয়েছে ভাবি। তুমি নিজেও জানো সে কতটা বাবা ভক্ত। ওর ওপর দয়া করে জোর জবরদস্তি করো না। টানা হ্যাচড়াও কোনো প্রয়োজন নেই। তবুও তোমাদের সমান অধিকার। ওর যখন যার কাছে থাকতে ভালো লাগবে তার কাছেই থাকবে। আপাতত ও ওর বাবার কাছেই থাকুক। আমি সত্যিই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। সবরাজের বাবা, আমার সংসারটা কি এভাবেই ধ্বংস হয়ে যাবে? তিথি দাঁড়ায় না এক মুহূর্ত। মিসেস নাজনীন শাহজাহান সাহেবের অনুরোধ উপেক্ষা করে লাগেজ টেনে সোজা বের হয়ে যায় বাসা ছেড়ে। তবে দোরগোড়া পেরোনোর সময় মনে ক্ষীণ আশার জন্ম, হয়তো সারপ্রাইজ আসবে, আটকাবে, কিন্তু সেটা পূর্ণ হয় না। চোখের পানি ঝরিয়ে সে চলে যায় সুখ নিবাস ছেড়ে। তোমার সংসার ভাঙার মূল কারিগর হচ্ছে তুমি আম্মা। কেবল তো শুরু। একে একে এমন করেই ভাঙন ধরবে। একটা নিরপরাধ এতিম মেয়েকে তুমি বিনা কারণে কথার বানে কাজের মাধ্যমে হেনস্থা করেছো, বাড়ি ছাড়া করেছো। আল্লাহ তো তা সইবে না, তাই না? এর ফল তো ভোগ করতেই হবে। এই তো শুরু হলো। মেয়ে হয়ে নিজের মাকেই কথাগুলো বলতে পারছো তুমি? সানজি মৃদু হাসে। মিসেস নাজনীনের মুখোমুখি দাঁড়িয়ে বলে, দুনিয়াতে সব বাবা মাই যে তাদের সন্তানের জন্য শুভাকাঙ্ক্ষী সেটা কিন্তু না। কিছু কিছু বাবা মা থাকে যারা সন্তানদের ভালো থাকাটা নিজ হাতে গুড়িয়ে দেয়। তুমি হচ্ছ সেই মা। তোমার কারণে তোমার ছেলেরা ভুক্তভোগী, এই নিষ্পাপ বাচ্চাটা ভুক্তভোগী। ক্ষতি কিন্তু ওদেরই হচ্ছে, তোমার আর কি। নিজের ভাইদের কুকর্ম বাঁচাতে তুমি নিজের সংসার নিজ হাতে ধ্বংস করেছো। তোমার চোখ বুজে আছে, বাট নিয়তি বলেও একটা কথা আছে। প্রশ্নবিদ্ধ করছো? হ্যাঁ করছি। তিথি ভাবির অন্যায়গুলো তুমি প্রশ্রয় দিয়েছো। বেয়াদব অনিশাকে প্রশ্রয় দিয়েছো। তোমার ভাইদের অন্যায়গুলোকে প্রশ্রয় করেছো। সংসারের কর্ত্রী হিসেবে তোমার বিচার সব সময় ছিল একপাক্ষিক, অথচ উচিত ছিল নিরপেক্ষ। একজন ভালো মা, একজন ভালো শাশুড়ি কোনোটাই তুমি হতে পারোনি। এত অহমিকা থাকা ভালো না আম্মা। নিজের ছেলেদের কষ্ট রেখে ক্ষমা করতে পারবে তো নিজেকে? তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না সানজি। আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছো তুমি। এসব কিছুর পিছনে আমাকে দায়ী করছো? অবশ্যই দায়ী তুমি। শুরু থেকেই শেহরিনের প্রতি তোমার নেগেটিভ ছিল। আমি বুঝতে পারি না আম্মা, তুমি এত পাথর কিভাবে হতে পারলে? একটা বাচ্চা মেয়ে যে কিনা কিছুই জানে না, বোঝে না, সংসার সম্পর্কে যার কোনো ধারণা নেই, একটুখানি মানিয়ে নেওয়ার কি প্রচেষ্টা তার, তাকে তুমি এত অবহেলা করেছো। ওই মেয়েটার একটু ভালোবাসা পাওয়ার আক্ষেপটাকে তুমি এত দীর্ঘ করেছো। মায়া হয়নি কখনো? তোমার বিপরীতে অনেক শাশুড়ি আছে যারা ছেলের বউকে নিজের মেয়ের মতো গড়ে তোলে, স্নেহ ভালোবাসা দিয়ে সব কিছু শিখিয়ে তোলে। তাদের সঙ্গে নিজেকে তুলনা করে দেখো একবার। আর তিথি ভাবি, অনেশা যেসব কাজ করেছে সেগুলো আমি চাইলেই এখন তোমাকে বলতে পারি, কিন্তু বলবো না। আমি চাই তুমি নিজ হতে সবটা জানো এবং লম্বা সময় ধরে আফসোস করো। ট্রিপিক্যাল শাশুড়িদের মতো যে বিহেভ তুমি করেছো শেহরিনের সঙ্গে, সেটার জন্য তোমার অনুশোচনা হোক, গভীর অনুশোচনা হোক। আমি স্বচক্ষে দেখতে চাই সেটা। মিসেস নাজনীনকে নিস্তব্ধ মূর্তি করে দিয়ে সানজি উপরে চলে যায়। শাহজাহান সাহেব স্ত্রীর পানে কয়েকক্ষণ তাকিয়ে থেকে বিমূর্ত হয়ে সোফায় বসে পড়েন। আপাতত সময়ের জন্য সে হারিয়ে ফেলে ভাষা। এক লগ্নে সুখ নিবাসে এসে ভিড়ে কালো মেঘের ছায়া ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই সাথে থমকে যায় কিছু মানুষের মস্তিষ্ক, চিন্তাভাবনা আর প্রত্যাহিক জীবনযাত্রা। হ্যালো, যাক, ফোনটা তাহলে ধরলেন এমপি সাহেব। কে? তাওফিক রহমান বলছি। সান্নিধ্য খানিকটা কপাল কুঁচকে কান হতে ফোন নামিয়ে এক নজর নাম্বারের দিকে চায়। মুখরেখায় কিছুটা বিরক্তি ভাব এলেও নিরেট গলায় বলে, সিম কোম্পানির বিজনেস দিয়েছেন নাকি? প্রত্যেক মাসে নাম্বার পরিবর্তন করেন যে? গলা স্বর শুনে চিনতে পারোনি? না, গাড়ির মধ্যে আমি। কাজুলায় যাচ্ছ? হ্যাঁ, কিছু দরকার। ফোনের অপর পাশ হতে তাওফিক রহমানের কথার স্বর পাল্টে যায় মুহূর্তেই। গম্ভীর মুখভঙ্গি করে বলেন, তোমার কারণে সুখনিবাসে ঝামেলা হয়েছে। আমার মেয়ে তিথি বাসায় চলে এসেছে। সরফরাজ কি সব ডিভোর্স করছে। এসব পাগলামি করা মানে কি? ভাবি সুখ নিবাস ছেড়েছে?
হ্যাঁ। সান্নিধ্য ইশারায় রিমনকে একটু আস্তে ড্রাইভ করার নির্দেশ দেয়। মুখে চওড়া হাসি টেনে বলে, বাহ, এত ভালো একটা খবর আমাকে জানানো হয়নি। এটা কোনো কথা হলো? একবারে গিয়েছে নাকি? তুমি কি ফান করছো আমার সাথে সান্নিধ্য? আমি ফান করার মতো কিছু বলেছি? শত্রুর কিল ঘুষি খেতে খেতে জীবন বিতৃষ্ণা হয়ে গিয়েছে আঙ্কেল। আর ফানটান আসে না। সব ক্ষেত্রে এখন সিরিয়াস আমি। তার মানে তুমি এটাকে ঠিক মনে করেছো? ভুল তো কিছু দেখছি না। সরফরাজ বাঘের বাচ্চা, কোনো কন্ট্রোভার্সি না রেখে ডিরেক্ট ডিভোর্সে চলে গিয়েছে। তুমি নিজে কখনো সোজা পথে চলো না, তোমার ভাইকেও চলতে দিচ্ছ না। এসব কিছু হচ্ছে তোমার প্ল্যান। তুমি সরফরাজকে উস্কিয়েছো। তা নয়তো সরফরাজ এরকম ছেলেই নয় যে আমার মেয়েকে ডিভোর্স দেবে। সান্নিধ্য চোখ হতে সানগ্লাস নামিয়ে ঠোঁট উল্টে হাসে, শান্ত কণ্ঠ ঠেলে বলে, ভাগ্য ভালো আমি সরফরাজকে উস্কিয়ে দেইনি। উস্কেলে তো মার্ডার কেস হয়ে যেত। আপনার মেয়ে তো সুবিধার না, স্বভাব চরিত্রে থার্ড ক্লাস, একদম আপনার মতো। ভাবিকে দেখলে কেন জানি মনে হয় আপনাকে দেখছি। বাট এটা সত্যি ভাগ্যগুণে একটা ভালো বউ পেয়েছিলেন আপনি। ছোটবেলায় হয়তো ভুলে একটা ভালো কাজের ফল হিসেবে পেয়েছেন, বাট দুঃখের বিষয় তার ভালো কোনো কাজে আসেনি। স্বামী আর মেয়ে দুটোই হয়েছে 420 লম্পট। এক্ষেত্রে ভাবির দোষ একটু কমই, কারণ তাকে কন্ট্রোল করেন তো আপনি। তাওফিক সাহেব গলার টাই টেনে হালকা করে নেন, শুকনো ঠোঁট ভিজিয়ে শক্ত গলায় বলেন, ফালতু কথা বলবে না সান্নিধ্য। নিজের দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ। আমার মেয়ের চোখের পানি কিন্তু আমি বরদাস্ত করব না বলে দিলাম। ভালোই ভালোই বলছি, সরফরাজকে বোঝাও, নয়তো এর পরিণতি ভীষণ খারাপ হবে। আমাকে খেপেও না। আপনি কি পাগলা কুকুর? খেপালেই খেপে যাবেন? বুঝি না এসব উটকো ঝামেলা আমার কাছেই কেন আসে। আপনি আপনার মেয়ে জামাইকে নিজে না বুঝিয়ে আমার কাছে কেন এসেছেন? আপনি ভাবলেন কি করে আমি আপনার কথা শুনবো? উল্টো এখন সরফরাজের কাছে আপনার নামে আমি উল্টাপাল্টা বলে ওকে আরও জ্বালিয়ে দিব। ডিভোর্স যাতে আরও তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করব। সান্নিধ্য, বেশি বাড়াবাড়ি করো না বলে দিচ্ছি। মনে করো না আমি রাজ্জাক ভয়লেজ গুটিয়ে পালাবো। তোমার বিরুদ্ধে মাঠে নামার কিন্তু আমার হাজার অপশন রয়েছে। আপনি নামেননি এখনো? মেয়েকে দিয়ে যেসব করাচ্ছেন এগুলো তাহলে কি নিজেদের ব্যবসা বাঁচাতে, পার্টনারশিপ স্ট্রং করতে আপনার মেয়ে আর অন্বেষাকে লেলিয়ে দিয়েছেন? তুমি কি ভাবছো তোমাকে আমি বশ করতে পারবো না? সান্নিধ্য সিটে গা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলে, আসেন তাহলে বটতলায় সামনাসামনি বসে বশীকরণ খেলা খেলি। কিছু জাদুবিদ্যাও শেখা হয়ে যাবে। তুমি ভালো হবে না কখনো। নিজে খারাপ হয়ে আমাকে ভালো হতে বলছেন? আমি বেশি কথা বলতে চাই না সান্নিধ্য, বিষয়টা ক্লিয়ার করো। সরফরাজকে বোঝাও এবং আমার মেয়ের কাছে এসে সরি বলে সব কিছু মিটিয়ে নিতে বলো। এই মুহূর্তে আমার ভীষণ ইচ্ছে করছে একটা খারাপ ওয়ার্ড দ্বারা আপনাকে আখ্যায়িত করতে, বাট বড় ভাইয়ের শ্বশুর জন্য পার পেয়ে গেলেন। তবে যদি ডিভোর্স হয় তাহলে অবশ্যই বলবো আপনি একটা মাদা। আসন্ন গালি শুনে তাওফিক সাহেব কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে যান, অতঃপর ফোন কেটে দেন সরাসরি। সান্নিধ্য ফোন কাটার শব্দে কান হতে ফোন নামিয়ে নেয়। স্কিন পানে চেয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে সে সানগ্লাস এঁটে এনে চোখে। এমপি সাহেবের কথা শেষ হতেই রিমন গাড়ির গতি তোলে, কিন্তু বেশি দূর এগোতে পারে না। আগরতলার রোডে হঠাৎই গাড়ির গতি আস্তে আস্তে কমে একদম থেমে যায়। রিমন পিছু ঘুরে সান্নিধ্যের দিকে দৃষ্টি রেখে নম্র সুরে বলে, স্যার, সামনে নাসির চৌধুরীর সমাবেশ শুরুর প্রস্তুতি চলছে। সান্নিধ্য হাত ঘড়িতে সময় দেখে নেয়, 10:30টার কাছাকাছি ঘন্টার কাঁটা। এত সকালে রাস্তা ব্লক করে জনসমাবেশের আয়োজন দেখে মেজাজ তার গরম হতে থাকে। গাড়ির কাজ নামিয়ে সে চুপচাপ পরিস্থিতি অবলোকন করে। নাসির চৌধুরীর দলের নেতারা মাইক্রোফোনের জোরালো বক্তৃতা দিয়ে চলছে আর তাদের সমর্থকেরা দিচ্ছে স্লোগান। রাস্তা সম্পূর্ণরূপে অচল। অদূরে অ্যাম্বুলেন্স সাইলেন্সার বাজিয়ে রাস্তার পরিদর্শন করে অন্য রাস্তা ধরছে, সামনে এগোবার পথ না পেয়ে। একে তো মর্নিং টাইম, তার উপর স্কুল কলেজ ইউনিফর্ম পরা কিছু শিক্ষার্থী রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে হতাশ হয়ে।
আরহাম, এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করো এখনই। জি স্যার। আরহাম তৎক্ষণাৎ মোবাইল ফোনে ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করে। নিজস্ব কথা বলা শেষে ফোনটি সে সরাসরি সান্নিধ্যকে ধরিয়ে দেয়। এমপি সান্নিধ্য শাহজাদ খান বলছি। জি স্যার। দিনের বেলায় চোখ খোলা রেখে ঘুমালে তো সমস্যা, কানের কাছে কি অ্যালার্ম বাজিয়ে উঠাতে হবে? টের পান না কিছু? জি স্যার। আগরতলা রোডে আটকে আছি, রাস্তা ব্লক করে ওয়ার্কিং টাইমে সমাবেশ করার পারমিশন কে দিয়েছে? পাবলিকের চলাচল, অ্যাম্বুলেন্স, স্কুল কলেজের বাচ্চাদের রাস্তা আটকে দেওয়া হয়েছে। এটা কি বাপের সম্পত্তি? নাকে তেল দিয়ে ঘুমান? নিয়ম নীতি কি সব গুলিয়ে খেয়েছেন? হলে বলুন, আপনার তেল ছাড়ানোর ব্যবস্থা করছি আমি। সান্নিধ্যের ধারালো স্বরে পুলিশ অফিসার শুকনো ঢোক গিলে হাত দিয়ে ফোর্সদের বের হওয়ার নির্দেশ দিতে দিতে নিজেও ক্যাপটা এক হাতে নিয়ে দৌড়ে বের হয়ে যায়। সরি স্যার, আসলে আমি আপনাকে সরাসরি এবং স্পষ্ট নির্দেশ দিচ্ছি, 10 মিনিটের মধ্যে সমাবেশ যে কোনোভাবে ছত্রভঙ্গ করুন, রাস্তা একদম ক্লিয়ার করুন। অ্যান্ড নেক্সট টাইম যদি এরকম দেখেছি আপনাকে, আমি নিজ দায়িত্বে অবসরে পাঠাবো। ফোন রেখে 10 মিনিটের মাথায় পুলিশের জিপ হাজির হয় স্টেপে। ওসি আকবর করিমের নেতৃত্বে পুলিশ সমাবেশ ভেঙে দেওয়ার জন্য এগোতেই অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে। এটা গণতান্ত্রিক অধিকার, সমাবেশ ভাঙার নিয়ম নেই আপনাদের। জনগণের অসুবিধা সৃষ্টি করে কোনো অধিকার খাটে না, পিছিয়ে যান। নাসির চৌধুরীর লোকজন ক্ষেপে যায়। পুলিশ তাদের জোর করে সরানোর জন্য এগোলে শুরু হয় ধাক্কাধাক্কি। কিছু দলীয় নেতাকর্মী রাস্তা হতে পাথর উঠাতেই পুলিশ লাঠি চার্জ শুরু করে। এক মুহূর্তেই পরিবেশ হয়ে ওঠে অস্বস্তিশীল। দূর হতে সান্নিধ্য চুপচাপ গাড়িতে বসে দেখতে থাকে এই উত্তপ্ত দৃশ্য। কপালের রগগুলো তার স্পষ্ট দৃশ্যমান। হাতের মুঠো শক্ত করে চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করতে থাকে। গাড়ির ভাঙা কাঁচ, ইট পাথরের টুকরো, টিয়ার সেলের সব মিলিয়ে আগরতলা রোড নামে ধোঁয়াশা। সাধারণ জনগণ সহ অগণিত যানবাহন আটকে পড়ে তাতে। কিন্তু পুলিশের সংখ্যা ও প্রস্তুতি বেশি থাকায় তারা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কাঁদানে গ্যাস ছুঁড়ে লাঠিচার্জ করে কয়েকজনকে গ্রেপ্তার করে তুলে পিজন ভ্যানে। সব মিলিয়ে প্রায় 15-20 মিনিটের মতো সময় ব্যয় হয় পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তে আনতে। সেই সাথে ঘটে এই কেচাল হাঙ্গামার অবসান। অবশেষে রাস্তা ক্লিয়ার হয়। যানজট কেটে যাওয়ার সাথে সাথে গাড়িগুলো আবারও চলাচল শুরু করে। সান্নিধ্য গাড়ির উইন্ডো দিয়ে এক পলক দেখে নেয় চারপাশটা। চোখে পড়ে তার প্রতিদ্বন্দ্বী নেতা নাসির চৌধুরীকে, যিনি হতাশ ও রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে চিল্লাপাল্লা করে চলছেন। খুব সম্ভবত তিনিও বেত্রাঘাত খেয়েছেন। পুলিশ তাকেও জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সান্নিধ্যের ঠোঁটে তীক্ষ্ণ বাঁকা হাসির দোল খেলে। রিমনকে ঠান্ডা গলায় নির্দেশ দেয় গাড়ি স্টার্ট করতে। রিমন নির্দেশ পাওয়া মাত্র তার কাজে মনোনিবেশ করে। এক নিমিষেই নাসির চৌধুরীকে পাশ কাটিয়ে চলে যায় কালো সানগ্লাস পরিহিত এমপি সাহেব। ঠোঁটের কোণে তখনও তার বাঁকা হাসি জ্বলজ্বল করছে। পেছনে ফেলে যায় শত্রুর প্রতি তার একরাশ অবজ্ঞা এবং হিংস্রতাকে। শীতের মধ্যকাল, ঘড়িতে খুব সম্ভবত 3টে বেজে চলছে কিংবা তার একটু বেশি। কনকর্টার যারা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে এসে থামে রেজাউন সাহেবের গাড়ি। সান্নিধ্যের ব্যক্তিগত পাহারাদার আজাদ এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। হাসি মুখে প্রদান করে সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজাদ? জি স্যার, আমি আজাদ। ওকে, গুড। রেজওয়ান সাহেব এক হাতে ব্যাগ সমেত গাড়ি হতে নামেন, যার মধ্যে রয়েছে হাইড্রোফ্লাক্স লাঞ্চ বক্স। পরনে কালো স্যুটটা হালকা টেনে ঠিক করে আমজাদের সঙ্গে হ্যান্ডশেক করে বলেন, কাজের প্রেশার কেমন? খুব একটা নয় স্যার। ম্যাডাম তো এক ভার্সিটি ছাড়া বাসা থেকে বেরই হন না। আপনি উপরে যেতে পারেন স্যার। আচ্ছা, সমস্যা নেই, একটু নিচে বসি, আসো। নিচে বসবেন স্যার। রেজওয়ান সাহেব হাত ঘড়িতে সময় দেখে মৃদু হেসে বলেন, মেয়ে এই সময় ঘুমায়, ডিস্টার্ব করতে চাচ্ছি না।
একটু ওয়েট করি। আমজাদ প্রথম দফায় অবাক হলেও এরপর মুহূর্তেই নিজেকে সামলে নেয়। অ্যাপার্টমেন্টের নিচে গেস্ট রুমে সে সাদরে নিয়ে যায় রেজওয়ান সাহেবকে। সেখানে ঠিক মতো বসার ব্যবস্থা করে দিয়ে বলে, স্যার চা বা কফি? এখন কিছু বলবে না, ধন্যবাদ। তুমি বসো, তোমার সঙ্গে আলাপ করি। স্যার আপনি এত বড় মাপের মানুষ হয়ে আমার সাথে? মানুষ মাপো তুমি? না মানে? এসো তুমি আমার পাশে বসো। সৃষ্টিকর্তার কাছে সব সমানে সমান, মানুষ হয়ে আমরা অসম্মান করব কেন? আমজাদ সাহস পায়, মুখে স্বতঃস্ফূর্ত হাসি টেনে রেজওয়ান সাহেবের সঙ্গে গল্প জুড়ায়। নানান আলাপ আলোচনায় মত্ত হয়ে উঠে মুহূর্তেই। স্বাভাবিক ভঙ্গিতে সম্মানীয় কণ্ঠে সে প্রত্যুত্তর দেয় প্রতিটি কথায়। এমন নামধারী বড়লোক মানুষ সে শতকে দু একটা করে পায়, যাদের সৃষ্টিকর্তা সত্যিকারের মানুষ হিসেবে দুনিয়াতে পাঠায়। বিকেল 4টা পার হয়। আজাদ উসখুস করে এতক্ষণ ধরে স্যার অপেক্ষা করছে দেখে মেয়ের প্রতি বাবা হিসেবে ভালোবাসা যত্ন চোখে পড়লেও অতটা গভীরতা তাকে অবাকের চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে পৌঁছায়। স্যার ম্যাডামকে ফোন করুন, এতক্ষণ হয়তো ঘুম ভেঙে গেছে। সম্ভবত ভাঙেনি, আর একটু ওয়েট করি। রেজওয়ান সাহেবের মুহূর্তেই কল আসে ফোনে। রিসিভ করা মাত্র অপর পাশ হতে কারো ভঙ্গ কণ্ঠ বলা কথায় সে কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। স্থির গলায় বলেন, আচ্ছা আমি আসছি, তুমি হসপিটালে নিয়ে যাও। স্যার কোনো সমস্যা? একটু সমস্যা। আমাকে একটু হেল্প করতে পারবে? আজাদ বসা ছেড়ে উঠে দাঁড়ায়, সম্ভবত কণ্ঠে বলে, জি স্যার অবশ্যই। আমার একটা পেন এবং একটা কাগজ লাগবে। এখনই আনছি। আজাদ 1 মিনিট সময় ব্যয় করে একটা কলম সাথে একটা নোটপ্যাড নিয়ে আসে। রেজওয়ান সাহেবকে দিতেই তিনি নোটপ্যাড উন্মুক্ত করে কিছু একটা লিখতে শুরু করেন। আজাদ প্রাইভেসি রক্ষার্থে কিছুটা দূরে গিয়ে টান হয়ে দাঁড়িয়ে থাকে। মিনিট 10 মধ্যে দেখা হয়ে যায় রেজওয়ান সাহেবের। নোটপ্যাড হতে পৃষ্ঠাটা ছিঁড়ে সুন্দর করে ভাঁজ করে তিনি ব্যাগের ভেতরে রেখে দেন। এই ব্যাগটা 4:45টার দিকে শেরিনের কাছে পাঠিয়ে দিবে, আমি আসছি। কিন্তু স্যার? রেজওয়ান সাহেব আজাদের কাঁধ চাপড়ে দিয়ে স্মিত হেসে বলেন, কাজটা গুরুত্বপূর্ণ, আবার দেখা হবে ইনশাল্লাহ। জানালার কাছে শিশির জমেছে, কুয়াশা পড়ছে দূর পর্বতে। সারি সারি ল্যাম্পপোস্টের মলিন আলো জ্বলে উঠতেই বোঝা যায় ধরণীতে সন্ধ্যা ঘনিয়ে রাত নামছে। শিশির ভেজা সেই জানালার পাশে সিঙ্গেল সোফাটায় স্থির হয়ে বসে আছে শেহরিন। সামনে ছোট্ট সাইড টেবিলে বাবার পাঠানো লাঞ্চ বক্স খুলছে সে। ফুলকপি, সিম, আলু দিয়ে কাতল মাছ রান্নার সুঘ্রাণ ছড়িয়েছে। সুদূর ঢাকা হতে চট্টগ্রামে এসেছে বাবার হাতের রান্না। পেটে খিদে নাড়াচাড়া দিয়ে উঠে তার। কতদিন পর চিরচেনা সেই রান্নার সুবাস নাকে ভেসে আসছে। কত মিস করছে সে। শেহরিন বাবার পাঠানো চিরকুটটা উন্মুক্ত করে ধীর হাতে কাগজের ভাঁজ খুলে ঠোঁটে নাড়ে সে। আমার মা, তোমার জন্য ছোট্ট একটা উপহার। জানি না রান্না কেমন হয়েছে, খুব ভালো হবে না এটা নিশ্চিতভাবে আশা করছি। একটু ভালো লাগবে। দীর্ঘদিন রান্না থেকে দূরে থাকার কারণে সবকিছু হয়তো ঠিকমতো ব্যালেন্স করতে পারেনি, তবে কাদের টেস্ট করে বলেছে ভালো হয়েছে। এতেই সামান্য সাহস সঞ্চয় করে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি সেদিন বলার পর হতে তোমার পাগল বাবা কেমন জানি গলা দিয়ে সেই খাবার আর নামায়নি। কাদের রান্না করলেও সে স্পর্শ করতে পারেনি। তার রাজকন্যা না খেয়ে বাবার যে সাধ্য নেই খাবার। আমি ভীষণভাবে দুঃখিত মা, তোমার সঙ্গে দেখা হলো না। কাদেরের হঠাৎ অসুস্থতার খবর পেয়ে আমাকে ছুটতে হচ্ছে আবারও ঢাকায়। এই মুহূর্তে তার পাশে থাকাটা আমার কর্তব্য। সারাটা দিন ভার্সিটি করে এসে তোমার ক্লান্ত ঘুমটাকে নষ্ট করা অর্থহীন। ইনশাল্লাহ আমি আমার রাজকন্যাকে দেখতে আবার আসবো। আমার মায়ের হাতের রান্না টেস্ট করব তখন। আর হ্যাঁ, মাছ খেতে সমস্যা হলে জোর করে খাওয়ার প্রয়োজন নেই। তুমি চাইলে সেটা স্কিপ করতে পারো, বাদবাকি আইটেম দিয়ে বাবার হাতের রান্নাটা উপভোগ করতে পারো। আচ্ছা যাই হোক, এখন তবে আসি। অনেক অনেক ভালোবাসা এবং দোয়া তোমার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো সব সময়। গড ব্লেস ইউ। এটি তোমার বাবা। শেহরিনের চোখ দিয়ে অনবরত টুপ টুপ বৃষ্টি ঝরে। ঠোঁট কাঁপছে তার সমান তালে।
হাতে ধরা চিরকুটটা ভিজে উঠে তার অশ্রুর ফোঁটায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সে। এই মানুষটার মধ্যে কি আল্লাহ মায়ের সমস্ত গুণ ঢেলে দিয়েছে? সে কি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মায়ের ভূমিকা পালন করে যাবে? ক্লান্ত হবে না কখনো? তার তো এখন বাবাকে মা বলে ডাকতে ইচ্ছে করছে, চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বাবা তুমি এবার থামো, আর কত করবে আমার জন্য? মায়ের অভাব পূরণে ছোট্ট থেকে যা যা করে আসছো, আমি তো মামুনিকে এখন তোমার মধ্যে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে মামুনি আমার সঙ্গেই আছে, বেঁচে আছে তোমার হৃদয়ে। এতটা জীবন্ত করো না বাবা, হারানোর শোক সামলে উঠতে পারবো না। তুমি শুধু এমনই ভাবে বেঁচে থাকো শেহরিনের বাবা হয়ে। এক আবেগ মাখা সন্ধ্যা পার হয়। শেহরিন কনসিভ করার পর আজ প্রথম পেট ভরে পুরোটা ভাত খেয়েছে। বাবার রান্নাটা এত মজা লেগেছে, এত স্বাদ পেয়েছে যে হাতেও সেই সুঘ্রাণ লেগে আছে এখনো। এত তৃপ্তির খাবার তার অরুচি মুখটাকে একদম রুচিতে ভরিয়ে দিয়েছে। কালকে ক্লাস টেস্ট রয়েছে। খেয়ে দিয়ে ভরা পেটে সে প্রায় মনোযোগ সহকারে টানা 2 ঘন্টা পড়েছে। 3 ঘন্টার মাঝামাঝি সময়ে এসে শরীরে ধীরে ধীরে খারাপ লাগা শুরু করে। বুঝতে পারছে অধিক খেয়ে ফেলেছে। এর পরিণতি এখন একটাই, তার উপরে খেয়েছে মাছ। পড়ার মাঝে 2-1 উকি এলেও পানি খেয়ে কোনো মতে নিজেকে সামলিয়েছে। কিন্তু এখন এই শীতের মাঝে শরীর ঘামা, সেই সাথে মাথা ব্যথায় কেমন অস্থির লাগছে। 11:30টার সময় শেহরিন বাধ্য হয়ে উঠে পড়ে টেবিল ছেড়ে। বই হাতে কিছুক্ষণ ব্যালকনিতে হাঁটাহাঁটির মধ্যে সে পড়াগুলোকে চোখ বুলিয়ে নিতে থাকে। কানে ভাসছে নেতা সাহেবের শাওয়ারের শব্দ। এসেছে কিছুক্ষণ আগে। এই লোকটা শীতের মধ্যেও রাতে শাওয়ার নেওয়া ছাড়ে না। প্রত্যেক দিনই 2 বার করে তার শাওয়ার নিতেই হয়। খানিকক্ষণ হাঁটাহাঁটি করে বই নিয়ে পড়তে পড়তে সময় কেটে যায়, কিন্তু গলার কাছে আটকে থাকা দানাগুলো শেহরিনকে স্বস্তি দেয় না। এর কারণে পুরো শরীর তার অস্থিরতা কমছে না কোনোভাবেই। বমিটা হলে তাও বেঁচে যেত। এখনো পড়ছো? ঘুমাবে না? সান্নিধ্য শাওয়ার শেষে ভেজা চুল এক হাতে আশ্রাতে আশ্রাতে শেহরিনের কাছে এসে দাঁড়ায়। শান্ত শীতল চাহনিতে শেহরিনকে কাছে টানা মুহূর্তে শেহরিনের পেট উগরে আসে। বই ছেড়ে গলার নিচে হাত রাখতে রাখতে গড়গড়িয়ে বমি করে দেয় সে সান্নিধ্যের বাম হাতের উপর। পুরো হাত ফ্লোর জুড়ে একাকার হয়ে যায়। কাশতে কাশতে নাজেহাল হয়ে উঠে সে। রিল্যাক্স রিল্যাক্স, আপনার হাতে কোনো সমস্যা নেই, তুমি বমি করো। সান্নিধ্য শেহরিনের পিঠে আলতো হাতে চাপড় দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। পাশে রাখা বেতের সোফা হতে ওয়াটার বোতল থেকে পানি নিয়ে শেহরিনের মুখে ঝামটা মারে। আর বমি হবে না, পানি খাও একটু। শেহরিন হয়রান হয়ে ওঠে। যা যা খেয়েছিল সব বের হয়ে গিয়েছে মনে হচ্ছে। শরীর হাঁপিয়ে উঠেছে এক লহমায়। এদিকে চোখে জল এসে হাজির। ঠিক আছি। সান্নিধ্য শেহরিনকে পানি খাইয়ে টাওয়াল দিয়ে মুখ গলা মুছে দেয়। নরম গলায় বলে, ড্রেস চেঞ্জ করবে কি? করতে হবে মনে হচ্ছে। আচ্ছা, ওয়াশরুমে চলো, এগুলো আমি পরিষ্কার করছি। সান্নিধ্য শেহরিনকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে সমস্ত ফ্লোর পরিষ্কার করে ফেলে নিজ হাতে। শেহরিনের বই সহ ওয়াটার বোতল টিস্যু দিয়ে মুছে যথা স্থানে রেখে অতঃপর নিজে যায় ফ্রেশ হতে। খারাপ লাগছে কি আর? শুধু শুধু কষ্ট দিলাম আপনাকে। সান্নিধ্য ফ্রেশ হয়ে নতুন একটি টি শার্ট পরে এসে শেহরিনের পাশে বসে। মৃদু হেসে ধীর কণ্ঠে বলে, হাজবেন্ড ডিউটি পালন করছি ম্যাডাম, তাছাড়া তো অভিযোগ করবেন শুধু জনগণেরই ডিউটি করি। এত ডিউটি পালন করতে গিয়ে ক্লান্ত লাগে না? মনে হয় না আর পারছি না, এবার ছেড়ে দেওয়া উচিত? শেহরিন এবং রাজনীতি দুটোই আমার ভালোবাসার জায়গা, ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। জীবন থাকতে সান্নিধ্য এই দুটোকে ছাড়বে না। শেহরিন সান্নিধ্যের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ক্ষীণ হেসে বলে, শেহরিনের দৈরথ হচ্ছে রাজনীতি, অথচ প্রেম নীতি মানতে গিয়ে সে রাজনীতি করা মানুষটাকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছে। রাজনীতি বনাম প্রেমনীতি
মাঝখানের এই বনাম শব্দটাকে কি তুলে দেওয়া সম্ভব না? মনে হয় না। হলেও হতে পারে কোনো একদিন। এক্সপেকটেশন জিরোতে রাখুন নেতা সাহেব। সান্নিধ্য হেসে ফলে। শেহরিনের কপালে চুমু খেয়ে বলে,